হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মেরি অ্যান্ড ডটার। আশা করি যে যেখান থেকে দেখছেন সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে আকাশটা একদম মেঘে কালো হয়ে গেছে, আবার কখনো বা দেখা যাচ্ছে মুহূর্তের মধ্যেই মেঘটা কেটে গিয়ে আকাশটা চকচকে হয়ে গিয়েছে, কখনো বা আবার বৃষ্টি ঝরে পড়ছে। বৃষ্টিতে কিন্তু গাছগুলোতে প্রাণ ফিরে পেয়েছে, কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হওয়ার কারণে যেটা হচ্ছে গাছের গোড়াতে পানি জমে গিয়েছে, গাছ কিন্তু মরে যাওয়ার অবস্থা। আবার অনেকগুলো গাছ দেখা যাচ্ছে উপড়ে পড়ে গিয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আসলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন হচ্ছে অতিরিক্ত রাগ জেদ, এই দুটো জিনিস কিন্তু খুব খারাপ। আবার অতিরিক্ত মানুষে মানুষে মাখামাখি, এই জিনিসটাও কিন্তু ভালো না। সব কিছুরই একটা লিমিট থাকা দরকার। লিমিট ক্রস করলে সেই জিনিসটা কখনোই ভালো হয় না। তো যাই হোক, অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে, যার জন্য এসেছিলাম বারান্দায় গাছগুলো দেখতে। তো গাছগুলো যেগুলো পড়ে গিয়েছিল ওগুলোকে উঠিয়ে দিয়েছি, আর যেগুলো গাছের গোড়াতে অতিরিক্ত পানি জমে গিয়েছে ওগুলো থেকে পানিগুলো ফেলে দিয়েছি। আর এখন এই মুহূর্তে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। 17 তারিখে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, খুবই ছোট, বয়েস ছাড়া। ওই দিন আমার শরীরটা আসলে খুবই খারাপ ছিল, আর আমার বাসায় মেহমান ছিল। দুইটা মিলে আসলে আমি বয়েসটা করতে পারিনি। তো তারপরেও যেসব আপুরা আমার ভিডিওটা খুব ভালোবাসা দিয়ে দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার মেহমান আসার কথা ছিল সন্ধ্যার পরে। তো যেহেতু সন্ধ্যার পরে আসবে, তো রাত্রের খাবারের জন্য তো মুরগির মাংসটা রান্না করব, যার কারণে আমি ভাবলাম যে রাত্রে রান্না না করে দুপুরে রান্না করে ফেলি। আমার খাবারটাও হয়ে যাবে। তো এদিকে রাত্রেও চাপটাও কমবে, যেহেতু আমার শরীরটা খারাপ। আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছিল, মাথা ব্যথা করছিল আর শরীরটা ব্যথা করছিল। আসলে আমি কিছু বুঝতে পারছিলাম না যে আমার আসলে কি হয়েছে। ওষুধ খাবার পরেও দেখছিলাম যে আমার মাথা ব্যথা, শরীর ব্যথাটা কমতেছিল না। যার কারণে দুপুরের খাবারটা কিন্তু আমি কালোজিরা ভর্তা করে খাবারটা খেয়ে নিয়েছিলাম, ভাতটা। আর এখানে দুপুরে খাবার দাবার খেয়ে নেওয়ার পরে কিন্তু একটু পায়েস রান্না করে রাখছিলাম মেহমানদের জন্য। আসলে শরীরটা এত খারাপ ছিল, সবগুলো রান্না যে একসাথে করব সেটার আসলে সাহস করে উঠতে পারছিলাম না, যার কারণে একটু রেস্ট নিয়ে নিয়ে রান্নাগুলো করছিলাম। তো দুপুরে মুরগির মাংস রান্না করার পরে বিকেলের দিকে পায়েসটা রান্না করে রেখেছিলাম। তো পায়েসটা একটু ঠান্ডা হলে খেতে ভালো লাগবে, যার জন্য কিন্তু পায়েসটা আগে থেকেই রান্না করে রাখছিলাম। ফ্রিজে কিছু নাস্তার ফ্রোজেন আইটেম আছে, তাই ভাবলাম যে পায়েসটা রান্না করে রাখলে ফ্রোজেন আইটেমের সাথে নাস্তাটাও দিয়ে দেওয়া যাবে। এইভাবে কিন্তু পায়েসটা রান্না করে নিয়েছি। নতুন করে যে নাস্তার জন্য কিছু বানাবো, আসলে সেটার আমি সাহস করে উঠতে পারিনি। শরীরটা আমার এত পরিমাণে খারাপ ছিল, তো আমি কিন্তু খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমার শরীরটা এত কেন খারাপ হলো। আমার বাবা অফিস থেকে আসার সময় কলা, ব্রেড, বিস্কিট, চানাচুর সব কিছু নিয়ে এসেছে। তো সবগুলো গুছিয়ে রেখেছি, কলাটা এখানে রেখে দিলাম। আমার শরীর ব্যথা আর মাথা ব্যথার ধরনটা এমন ছিল, তো আমার মনে হচ্ছিল যে আমার আসলে আবারও ডেঙ্গু হয়েছে। তো আল্লাহ মাফ করুক, ওরকম কোনো কিছু হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এখন ভালো আছি। তো রাতে কিন্তু সন্ধ্যার পরে আপুর সাথে গল্প করছিলাম আর আমি রান্নাগুলো করে নিচ্ছিলাম। তো রান্নাগুলো করে নেওয়ার পরে কিন্তু আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। আসলে টেবিলে যে আমি ভিডিও করব সেটা করতে পারছিলাম না, কারণ আমি পেজে কাজ করি, এটা সব আত্মীয় স্বজনরা মোটামুটি জানে, কিন্তু আমি যে ইউটিউবিং করি এটা অনেকেই জানে না, তাই আর জানাতে চাচ্ছিলাম না। যার কারণে আমি কিন্তু কিচেনেই ভিডিওটা করেছি। তো আমডাল রান্না করেছিলাম আর মাছ ভুনা করেছি। এখানে মুরগির মাংসের সাথে কিন্তু বেগুন ভর্তা আর কালো জিরা ভর্তা ছিল। আমি যখন রান্না করছিলাম কিচেনে, তখন কিন্তু আপু বারবার গিয়ে দেখছিল আমি কি রান্না করছি, আর আমাকে বলছিল কোনো ভারী খাবার রান্না করবে না। কারণ হচ্ছে আপু কাজের সূত্রে যে এখানে ছিল, ওখানে আপু বলছিল যে আসলে এত পরিমাণে রিচ ফুড খাওয়া হয়েছে যেটাতে আসলে মুখের রুচি নষ্ট হয়ে গেছে, এখন শুধু ভর্তা ভাত খেতে ইচ্ছে করছে। এটা ছিল তার পরের দিন সকালে। তো সকালে নাস্তার জন্য কিন্তু পরোটা বেলে নিয়েছিলাম। এখানে কিন্তু পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। আগে যখন একটু গরম পানির গ্লাস ধরতে যেতাম বা চায়ের কাপ ধরতে যেতাম, তখনই মনে হতো যে হাতটা পুড়ে যাবে, ধরতে সাহস পেতাম না। আর এখন দেখা যায় যে চুলার উপর থেকে গরম পাতিল হাত দিয়ে নামাচ্ছি। রুটি খুন্তিটা কাছে না পেলে দেখা যাচ্ছে রুটি বা পরোটা হাত দিয়েই উল্টে ফেলছি। আসলে মানুষ সময়ের সাথে সাথে কত কিছু শিখে যায়, মানুষের মধ্যে সময়ের সাথে সাথে কত পরিবর্তন চলে আসে। আবার সবার মধ্যেই কিন্তু এই পরিবর্তন আসে না। অনেকেই আছে শুরুর থেকে যেরকম ওরকমই থেকে যায়, আবার অনেকেই আসে চেঞ্জ হয়। তো যারা আসলে সময়ের সাথে নিজেকে চেঞ্জ করে নিতে পারে, আমার মনে হয় তারাই বুদ্ধিমান। অনেকেই আছে ইচ্ছে করে নিজেকে চেঞ্জ করতে চায় না, মনে করে আমি আগে থেকে যা জানি বা যে পরিবেশে মানুষ হয়েছি এটাই সব থেকে বেটার।
এটা আর চেঞ্জ করব না। চেঞ্জ করলে হয়তো আমি নিচে নেমে যাব। আসলে আমার মনে হয় এই জিনিসটা করা ঠিক না। কারণ আমরা যখন যেখানে যে পরিবেশে পড়ি, ওই পরিবেশেই কিন্তু আমাদের মানিয়ে নেওয়া উচিত বা চলা উচিত। এতে করে যেটা হয় দেখবেন সংসারে অনেকটাই অশান্তি কমে যায়। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। এখানে কিন্তু এক এক করে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছিলাম। আমি কিন্তু সবগুলো পরোটা আগে বেলে নিয়েছি, যেহেতু আমার কিচেনে কাউন্টার টপ নেই। তো নিচে বসে বানাতে গেলে একটা করে বানাবো আর ভাজবো, ওরকম করতে গেলে কিন্তু আমার কষ্ট হয়ে যাবে। যার কারণে আমি পরোটাগুলো আগে থেকে বেলে নিয়েছি, তারপরে শুধু ভেজে নিচ্ছি। তো পরোটাগুলো ভেজে আমি কিন্তু ডিম ভাজিও করে নিচ্ছি। ডিম ভাজির সাথে কিন্তু পরোটা দিয়ে খাওয়ার জন্য পায়ের ছিল, মুরগির মাংসের তরকারি ছিল, যার কারণে অন্য কোনো সবজি বা ডাল রান্না করিনি আমি। আপুকে নাস্তা দেওয়ার পরে আপু আমাকে বলছিল, তুমি আমার কাছে এসো, তোমার পরোটার রেসিপিটা আমাকে দিয়ে যাও। এত সুন্দর পরোটা হয়েছে মাশাল্লাহ, এত ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে। তুমি কি পরোটা কি দিয়ে বানিয়েছো? তো আপু আমাকে জিজ্ঞেস করছিল আমি পরোটাতে ইস্ট মিশিয়েছি কিনা, যার কারণে পরোটা এত ফুলকো হয়েছে আর এত সফট হয়েছে। তো আপুকে বললাম, না আপু, আমি ইস্ট মিশাইনি, খুব সিম্পলভাবে পরোটাতে তৈরি করেছি। তো আপু বলল যে আমাকে তোমার রেসিপিটা দাও। তো তখন আপুকে আমি বলে দিলাম যে সামান্য পরিমাণ সুজি আটার সাথে মিশিয়ে তেল আর লবণ নিয়ে শুকনো আটাটাকে কিছুক্ষণ মেখে নিয়েছি। তারপরে পানি দিয়ে ডো তৈরি করে ডোটা রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপরে পরোটাটা বেলে নিয়েছি। আপু তো শুনে অবাক, এত সাধারণভাবে এত সুন্দর করে আমি পরোটা বানিয়েছি। তো নাস্তা খেয়ে নেওয়ার পরে 11:30টার দিকে কিন্তু এখানে এই যে কাঁচা আম ভর্তা করা হয়েছিল। তো রুবামার বাবাই কিন্তু ভর্তাটা করেছিল, আমি জাস্ট আমগুলো কেটে কুচিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু রুবামার বাবা ভর্তাটা করছিল। তো ওর হাত যখন ভর্তার মধ্যে ছিল, আমি বলছিলাম যে ভিডিও করব তোমার হাত সহ। তো তখন কিন্তু রুবামার বাবা আমাকে বলছিল, এত কষ্ট করে ভর্তা করলাম আমি, আমার হাতটা সহ যদি ভিডিওই না করো তাহলে আর কি হলো। আজ কিন্তু আমি বাজার করিনি, রুবামার বাবা বাজার করেছে। তো মাশাল্লাহ মাংসটা কিন্তু খুব ভালো এনেছিল। তো রুবামার বাবা কিন্তু সহসা বাজার করতে চায় না, কারণ ওর বাজার আমার পছন্দ হয় না। তো এই দিয়ে 3 দিন মনে হয় মাংস কিনেছে। তো আলহামদুলিল্লাহ 3 দিনই মাংসটা ভালো পড়েছে। আজকের মাংসটাও কিন্তু খুব ভালো ছিল, ফ্রেশ ছিল। তো এখানে 2 কেজি মাংস এনেছে, তো যেটা দিয়ে আসলে তেহারি রান্না করব। তো যখন রান্না করতে গিয়েছি তখন কিন্তু গ্যাসটা আস্তে আস্তে কমে গিয়েছে। তো মাংসটা ওখানে বসিয়ে দিয়ে দেখি ওখানে আর রান্না হবে না, পরে কিন্তু ইন্ডাকশনে চলে এসেছি। ইন্ডাকশনে কিন্তু তেহারির যে মাংসটা ওটা রান্না করে দিচ্ছিলাম। তো এটা রান্না করতে করতে ভাবলাম যে গ্যাসটা চলে আসবে, খুব একটা সমস্যা হবে না, কারণ তেহারি রান্নাতে আসলে কিন্তু ঝামেলা কম। তো আপুকে কিন্তু জিজ্ঞাসা করেছিলাম যে আপু কি রান্না করব। তো আপু আমাকে বলছিল যে সবথেকে সহজ রান্না যেটা সেটা করো। আপু কিন্তু জানে না যে আমার আসলে শরীরটা খারাপ এত। আমি কিন্তু কাউকে বুঝতে দেইনি, শুধু আমার বাবাই একটু জানতো যে আমার শরীরটা আসলে খারাপ। বাসায় মেহমান, তাদের সামনে যদি বারবার নিজের অসুস্থতার কথা বলি, নিজে থেকেই যেন আসলে কেমন একটা খারাপ লাগা কাজ করে। এখানে কিন্তু আমার তেহারি রান্না হয়ে গিয়েছে। তো তেহারিটা দমে দিয়ে কিন্তু আমি গোসল করে নিয়েছি। এখন কিন্তু দুপুরের খাবারটা সার্ভ করে নিব। তো তেহারিটা বসিয়ে কিন্তু আমি সালাদটাও আগে থেকে কেটে রেখেছিলাম, যাতে করে পরে আসলে ঝামেলায় না পড়ি। আপু কিন্তু আমাকে বারবার করে জিজ্ঞেস করছিল, তুমি কি রান্নার কোর্স করেছো নাকি? তুমি আর কি কি রান্না শিখেছো, কি কি রান্না পারো? আমি তো আপুর এই কথা শুনে হাসতে হাসতে একদম শেষ। আপু এইবার আমার বাসায় প্রথম এসেছে, এর আগে তো ভাইয়া এসেছে। তো ভাইয়া বলছিল মীরার রান্না তো অনেক ফার্স্ট ক্লাস রান্না, অনেক ভালো রান্না করে। তো যাই হোক, বরাবরই আমরা মেয়েরা আমাদের রান্নার প্রশংসা শুনতে একটু বেশি ভালোবাসি। দুপুরে খাবার খেয়ে নেওয়ার পরে একটু ঘুরতে বেরিয়েছিলাম হাতির ঝিল হয়ে পুলিশ প্লাজা। তো আমি বলেছিলাম আমি যাব না। তা আসলে আমি ভেবেছিলাম সবাই বেড়াতে গেলে আমি একটু শুয়ে থাকবো চুপচাপ, আমার ভালো লাগবে। তো রুবামার বাবা যেহেতু জানতো আমার শরীরটা খারাপ, যার জন্য রুবামার বাবা কিন্তু আমাকে বাইরে যাওয়ার জন্য জোরাজোরি করেনি। ও তো জানতোই আমার শরীরটা খারাপ, কিন্তু আপু তো জানে না আর বাচ্চারা জানে না, যার কারণে আপু বলছিল আমাকে ছাড়া বাইরে যাবে না। আর বাচ্চাগুলো বলছিল যে আমাকে ছাড়া ওরা বাইরে যাবে না। তো তারপরে কিন্তু আমিও মিলে ওদের সাথে ঘুরতে গিয়েছিলাম। ছোট সময় থেকে নৌকায় উঠলে আমার পা কাঁপে, আমি ভয় পাই। তারপরে হচ্ছে ব্রিজ, সাঁকো এগুলোতে উঠলেও আমার পা কিন্তু কাঁপে, আমি ভয় পাই। আমি যখন এই হাতির ঝিলে আসি, বোটে উঠি, তখন কিন্তু আমার খুবই ভয় লাগে। ওঠার সময় আমার যে কারো সাহায্য নিতে হয়, হাত ধরে তারপরে উঠি। আর আমার মেয়ে তো লাফিয়ে লাফিয়ে ওঠে, মনে হয় যেন ওর কাছে কোনো ব্যাপারই না। তো এখানে কিন্তু আমরা পুলিশ প্লাজায় চলে এসেছি। আসলে পুলিশ প্লাজা আমাদের মধ্যে মধ্যবিত্ত মানুষের জন্য না,
এটা শুধু আমাদের দেখার জন্যই, কেনার জন্য এই মার্কেটটা আমাদের জন্য না। আসলে যারা আসলে পুলিশ প্লাজায় আসেন বা ঘোরেন তারা জানেন। আমাদের মতো মধ্যবিত্ত, আসলে আমাদেরকে কিন্তু মধ্যবিত্ত বলা চলে না, আমরা হচ্ছি নিম্ন মধ্যবিত্ত, যারা আসলে চোখের শান্তির জন্য এসব মার্কেটে এসে ঘুরে যায়। তো এখানে কিন্তু আমি সানবিজ বাই তন্নিতে এসেছিলাম। তো শোরুমটাতে কিন্তু গিয়েছিলাম, সামনে একটু ভিডিও করেছি। তো একটু ভিডিও করার পরে ওনাদের যে স্টাফ আছে ওনারা বলছিল ভিডিও অ্যালাউ না, ভিডিও করা যাবে না। তো তারপরে কী করা, ঢুকে এমনি একটু দেখে নিলাম ঘুরে ঘুরে। তো তারপরে এখানে কিন্তু একটা শাড়ির শোরুমে ঢুকেছিলাম। তো শাড়িটা এত সুন্দর ছিল। তো আমার ভাগ্নি কিন্তু বলছিল, মামি এই শাড়িটা নিয়ে যাও, মামার কাছে কি বলো যে এটা তোমার পছন্দ হয়েছে। তো আসলে শাড়িটা কিন্তু খুবই সুন্দর ছিল। দামটা খুব একটা বেশি ছিল না, কিন্তু 30,500 টাকা ছিল। আর এপাশে ব্যাগগুলো সর্বনিম্ন রেট ছিল খুব সম্ভবত 15,500 টাকার মতো একটা ব্যাগের দাম ছিল সর্বনিম্ন, সর্বোচ্চ তো কথাই নেই। ব্যাগগুলোর প্রাইস দেখার পরে ভাইয়া বলছিল, এত টাকা দিয়ে ব্যাগ কেনার পরে কাছে তো কোনো টাকাই থাকবে না, তারপরে তো ব্যাগটা ফাঁকাই রাখতে হবে, ব্যাগে রাখার মতো কোনো টাকাই থাকবে না। মার্কেটের ভিতরে ঘোরাঘুরি করার পরে কিন্তু আমরা বাইরে একটু ফুচকা চটপটি খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে কিন্তু বাসায় চলে এসেছি। তো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।